হয়তো ঢাকায় সচিবালয়ে বসে হয়তো সবাই অনুভব করেন, তোমরা তো নিশ্চয়ই এদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, কিন্তু বাস্তবে যে পরিমাণ হয়রানি, এবং শুধু হয়রানি না, উৎপাত, দালালের উৎপাত, তার উপদালালের উৎপাত, বাড়িঘরের উৎপাত, গিয়ে গিয়ে উৎপাত, পুলিশের উৎপাত, নানা ভঙ্গি একটাকে কেন্দ্র করে কত রকমের যে উৎপাত মানুষের জীবনে আসে, এবং তার এমন টাকা এটা ছাড়া তার উপায় নেই, বাঁচার উপায় নেই। যত উৎপাতই হোক তাকে এটা গ্রহণ করে কাজটা করিয়ে দিতে হবে, এবং যেটা কয়েক মিনিটের কাজ সে বহুদিন ধরে এটা ঘুরিয়ে পেঁচিয়ে এটাকে করে। আজকে যেটা আমাদের মনের মধ্যে ছিল, যেটাকে যেহেতু অনলাইন সার্ভিসের কথা আমরা সবার সঙ্গে বলেছি, কথা বলছি, সবাই উৎসাহ দিচ্ছি, আমি মনে করছি কেন্দ্রীয়ভাবে একটা আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে এটা করা যাবে না কেন। তো সেই চ্যালেঞ্জের ভিত্তিতে ফয়েজের সঙ্গে আলাপ করলাম, ফয়েজ খুব উৎসাহ দিল যে এটা পারা যায়। আমরা অন্তত খুব বিনীতভাবে দু এক জায়গায় করি, দেখা যাক, না হলে মানুষ বলবো যে এটা করলো কিছু করলো। তো তারই প্রারম্ভ হবে আজকে, সেটাই জানা। এবং সবার যে উৎসাহ আছে জনে জনে যখন আলাপ করেছি সেটা আমি দেখেছি, আমাদের উৎসাহের কোনো কমতি নেই, কিন্তু কাজটা এগোতে পারছে না। অনেকে শুরু করে দিয়েছে, কিন্তু কাঠামোর অভাবে এটা হয়তো ছড়াচ্ছে না। আমরা চাচ্ছি যে এটা একটা কাঠামোগত লোক দিই তার, যাতে করে এর মাধ্যমে উদ্যোক্তাদের মারফতে এটা আসুক, এবং সবাইকে মূল বিষয়টা হবে যে মেসেজটা আমরা দেবো, আপনি ঘরে বসে নিজের জায়গায় করবেন, আপনার কিছু অসুবিধা হলে ওই কেন্দ্রে আসেন, আর কেন্দ্রে আসে ওই সাতজনে, তবে পরবর্তীতে আপনি নিজেই করতে পারবেন। আপনি না পারলে আপনার ছেলে মেয়ে পারবে, যারা তরুণ তরুণী আছে তারা শিখে যাবে, দু একবারের মধ্যে শিখে হবে, তাহলে একটা অসুবিধা হবে না। সেটাই ছিল আমাদের সুযোগ। আমি এখন ফয়েজকে বলবো তার আজকে মিটিংয়ের কিভাবে আয়োজন করেছে সেটা আমরা শুনবো ফয়েজের কাছে। যখন যাই লোকাল যারা বাংলাদেশি আছে ওখানে, তাদের সঙ্গে বৈঠক করি, কথাবার্তা বলি, তাদের সমস্যার কথা শুনি, এবং তার মধ্যে একটা কমন বিষয় হলো যে পাসপোর্ট রিনিউয়াল। তাহলে এবারে গেলেও ধরবে আমার একটা জব দিতে হবে, তাহলে জব দেবো যে এখন আপনি করে বিষয় করেন। আপনারা সব শিক্ষিত মানুষ, লেখাপড়া জানে, আইটি এক্সপার্ট, বেশিরভাগ লোক আইটি এক্সপার্ট, আপনারা করে বিষয় করেন, এবং আপনারা অন্যদেরকে উৎসাহিত করেন যেন সার্ভিসটা দেয়, প্রফেশনালি সার্ভিসটা দেয়। এটা হচ্ছে এটার জন্য হাই কমিশনে আসা, এমবাসিতে আসা কোনো দরকার নেই। আচ্ছা, এইটা বলার জন্য তখন বললাম যে আমি তো যাবো, এই কথা বলবো, পারবে কিনা বলবো, পারবো। তো সেটা এখন কীভাবে পারবে আমি জানি না, আমি বলবো যেটা হবে, এটা বলে কাজে এখন হওয়ার দায়িত্ব তার, সে আবার আশ্বাস দিয়েছে যেটা হবে, কাজে এটা আমি করে দেবো। এটাই হলো বিষয়টা। আর যে বলবে, যারা বলবে কোনো অ্যাড্রেস করার দরকার নাই, অমুক অমুক অমুক, এগুলো একবার হয়ে গেছে, এটা শেষ, তারপর যা করার খুব ইনফর্মালি আলাপ মাঝে মাঝে বলবো কথা। এটা প্রসঙ্গে যে জাপান যাওয়ার প্রসঙ্গ, তো সেখানে আলোচনা প্রসঙ্গে জানলাম যে জাপান সরকার যারা জাপানি ভাষা বলতে পারে তাদের লেভেল আছে, 1 লেভেল 1 লেভেল 2, বিশেষ লেভেল 4 পর্যন্ত যে পারবে তাকে ওটা পাস করলে নিয়ে যাবে, এটা বিষয় না। কাজে আমি বললাম যে তাহলে আমরা বসে আছি কারণ তাকে জাপানি ভাষা শিক্ষক আর চলে যাক সেখানে, তারা বলতেছি নিয়ে যাবে। তো সেটা আমি আলাপ করে আসবো কীভাবে করবো। আমি যে প্রথমে আমরা 1 লক্ষ ছেলে মেয়ে টার্গেট করবো, এবং ওদেরকে বলবো শিক্ষক দাও, অথবা এখানে যারা শিক্ষকতা করতে পারে, যেতে পারে, যেভাবে হোক আমরা শিক্ষক জোগাড় করবো। ক্রমে ক্রমে এরকম যেটা শুরু করলাম ওইটা ওইভাবে শুরু হবে, আস্তে আস্তে একটা শুরু হবে। এবং একবার শুরু হলে বলছি রাত থামবে না, যত দিতে পারেন আমরা দিতে থাকবো। আপনাদের সংখ্যা আমি 1 লক্ষ দিয়ে শুরু করতে চাচ্ছি, 1 লক্ষ টার্গেট করে, 1 লক্ষ তো রাতারাতি হবে না, আমরা শুরু করবো হয়তো 200-500 দিয়ে শুরু করবো, আস্তে আস্তে আর 1000 হবে, লাখ হবে, ইত্যাদি ইত্যাদি যাবো। এইটাও আরেকটা সুযোগ, শুধু একটা ভাষা শেখা, এবং তারা সেটা শেখাবার জন্য যা যা আয়োজন লাগে সেটা করে দিতে পারবে, এবং সেটা করা। এটা যে কত রকমের সুযোগ আছে, এটা একবার করতে পারলে এই ধরনের কাজ তরুণ উদ্যোক্তাদের নিয়ে আমরা বহুদূর যেতে পারি। সেটা জানিয়ে রাখলাম, সাফল্য কী হবে যাওয়ার পরে কথা হয় তাদের সঙ্গে, তারপরে ফিরে আসে জানাতে পারবেন। আবেদন জানাচ্ছি আপনি ঘরে বসেই আপনার ট্যাক্স দেন, আপনি ঘরে বসেই করেন। আমি যদি ঘরে বসেই করি, আমার তো দিয়ে দিস লাইসেন্স, আমি সব করতে পারতেছি, কাজে আমি একজনকে করে দিতে দোষটা কি? আবার এত কন্ট্রোল কিসের জন্য? কি আমি করতেছি? আমার দিয়ে দিস, আমি করতেছি। আমার ছোট মেয়ে সে গিয়া পাড়ার সব একটা করে দিয়ে আসে, ও জানে ওর একটু ধরো করে দিতে পারে। সেটা যদি হয় তাহলে ভয়টা, অত ভয় আর নাই, যে আমি তো নাগরিক কাছে দিয়ে দিচ্ছি, বলছি আপনি ঘরে বসে এটা করেন। এই তোমার যত ভূমি মন্ত্রণালয়ের যত কিছু আছে সব পেছনে হলো যে আপনি ঘরে বসে করবেন, আমি অনলাইন করে দিয়েছি, আপনি সব এখানে পাবেন। আমরা শুধু এটাকে সিস্টেমেটিক করছি, অনেকে ভয় করতেছে না, বা এখনো সে ভয় থেকে সে বেরিয়ে আসতে পারতেছে না। বের করে আনার জন্য এটা কয়েকদিন পরে দেখবে যে এটা রিলেভেন্ট হয়ে গেছে,
সে বলছে ওকে নিয়ে লাভ কি, বসে থাকতে হয়, আসো করে বসে করে। মানুষের এনআইডি নিয়ে জিল্লতি, এটা মানে বিশ্বাসযোগ্য না, এত রকমের জিল্লতি হয়। এখন আমরা বলছি যে সব হাসপাতালগুলোকে এম্পাওয়ার করে দাও এবং বাধ্যতামূলক করো, সন্তান জন্ম হলে তোমাকে এনআইডি সবকিছু রেডি করে দিতে হবে, জন্মসনদ তাকে ওখানে দিয়ে দিতে হবে, সার্টিফিকেট দিতে হবে, অমুক তারিখে এই হাসপাতালে এটা হয়েছে। দায়ী যারা আছে তাদেরকে বলতে হবে যে তোমাকে এই কাজটা করে দিতে হবে, এটা তোমার বাধ্যতামূলক। তা না হলে ওই 60 বছর বয়সে বলে জিজ্ঞেস করে আমার জন্ম তারিখ, বলে আমার তো জন্ম তারিখ জানি না, তো দাও একটা বসে দাও, কত বয়স, কত বয়স, কত 60 70 কিছু একটা হবে। মানুষ নিজের নাম জানে না, এদের নিয়ে আমাদের কাজ করতে, নিজের নাম জানে না। আমাদের অভিজ্ঞতা, আমাদের কাজের মধ্যে অভিজ্ঞতা হলো যে আপনার নাম বলেন, না আমিনার মা, আমিনার মা, তাকে কোনোদিন বলা হয়নি তার নাম কি, অমুকের মেয়ে হয়ে সে জন্মগ্রহণ করেছে, অমুকের ছেলে হয়ে সে জন্মগ্রহণ, অমুকের ছেলে, ওকে অমুকের নাতি, তারপরে হলো অমুকের মা, তারপরে হলো অমুকের শাশুড়ি, ইত্যাদি ইত্যাদি। এইগুলো কাজের নাম তার নাই। কাজে তাকে নাম দেওয়া, তারিখ স্থাপন করা, আমাদের যত এনআইডি আছে তার মধ্যে 50% হলো যে ভুয়ার জন্ম তারিখ, আরো বেশি হতে পারে। আর আমার জন্ম তারিখ তো আমাদের জানা নেই কেউ। এইভাবে আমরা হয়েছে। আমাদের বেশিরভাগ স্কুল কলেজের শিক্ষকদের দায়িত্ব হলো, বিশেষ করে প্রাইমারি স্কুলে ম্যাট্রিক পরীক্ষার সময়, এখন এইচএসসি এসএসসি এগুলো, যে হেডমাস্টার জন্ম তারিখ বসে, এবং বেশিরভাগের জন্ম তারিখ হলো 1 জানুয়ারি।